বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। হাসান স্মার্ট ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা একটি কাল্পনিক কিন্তু খুবই উদ্বেগজনক ভবিষ্যতের দিকে নজর দেব। বিষয় হল ২০২৬ সালের হরমুজ প্রণালীর সংকট, যা পুরো বিশ্বকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন আমাদের আলোচনা শুরু করা যাক একটি নির্দিষ্ট দিনের ঘটনা প্রবাহ দিয়ে। ১ এপ্রিল ২০২৬। এই একটি দিনের চিত্রই দেখিয়ে দেবে যে পরিস্থিতি ঠিক কতটা বিস্ফোরক হয়ে উঠেছে। গোটা অঞ্চলটাই যেন একটা জ্বলন্ত চুল্লির উপর দাঁড়িয়ে আছে, যা যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে। আর এই উত্তেজনার আগুনে ঘি ঢেলেছেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই একটি ঘোষণাই একটা মারাত্মক সংঘাতের মঞ্চ তৈরি করে দিয়েছে। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে আলোচনার পথ কতটা কঠিন এবং সামরিক সমাধানের দিকে ঝোঁক কতটা বেশি। এই সংঘাত কিন্তু কোনো নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা খুব দ্রুত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে। দেখুন, সিরিয়া এখন আঞ্চলিক শক্তিগুলোর জন্য একটা ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। দামেস্কের আকাশে এই বিস্ফোরণই তার প্রমাণ। শুধু তাই নয়, উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি আর পরিবহনের কেন্দ্রগুলো এখন সরাসরি হামলার লক্ষ্য। কুয়েত এবং বাহরাইনের এই ঘটনাগুলো এটাই দেখাচ্ছে যে এটার শুধু সামরিক সংঘাত নয়, বরং একটা পুরোদস্তুর অর্থনৈতিক যুদ্ধে রূপ নিয়েছে। আর এর মধ্যেই লেবাননে একটা নতুন ফ্রন্ট খুলে যাওয়ায় সংঘাতটা আরও বড় আকার ধারণ করছে। হিজবুল্লাহর সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়াটা পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। দুঃখজনকভাবে এই সংঘাতের বলি হচ্ছেন সাধারণ মানুষও। সংযুক্ত আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একজন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই যুদ্ধের শিকার হচ্ছেন নিরীহ মানুষেরা। তো প্রশ্ন হল, কিভাবে এই ভয়াবহ পরিস্থিতি শুরু হলো? মাত্র ১ মাসের কিছু বেশি সময়ে কিভাবে সবকিছু এতটা হাতের বাইরে চলে গেল? চলুন একটু পেছনে ফিরে দেখা যাক। দেখুন, এই সংকটের মূল স্ফুলিঙ্গ ছিল একটা যৌথ মার্কিন ইসরায়েলি অভিযান, যাতে ইরানের সর্বোচ্চ নেতা নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরানও বসে থাকেনি। তারা ব্যাপক প্রতিশোধমূলক হামলা চালায়, যা একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক জলপথকে প্রায় অচল করে দেয় আর পরিস্থিতিকে আলোচনার টেবিল থেকে সোজা যুদ্ধের ময়দানে নিয়ে আসে। এই সংকটের বৈশ্বিক প্রভাবটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর একটি দিকে তাকাতে হবে। এই সরু জলপথটি এখন পুরো বিশ্বের অর্থনীতির জন্য একটা বড় মাথা ব্যথার কারণ। আসলে এই প্রণালীর উপর নিয়ন্ত্রণটাই একটা শক্তিশালী অর্থনৈতিক অস্ত্র। কারণ যে এই জলপথটা নিয়ন্ত্রণ করবে, সে চাইলেই বিশ্ব বাণিজ্যের একটা বড় অংশকে প্রভাবিত করতে পারবে। আর প্রণালীটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই এর প্রভাব পড়ল বিশ্ববাজারে। তেলের দামে দেখা গেল এক ভয়াবহ উল্লম্ফন। ভাবা যায়, একে ১৯৭০-এর দশকের পর সবচেয়ে বড় জ্বালানি সরবরাহ সংকট বলা হচ্ছে। ইরান এই অবরোধ কার্যকর করতে বেশ কিছু কৌশল ব্যবহার করছে। সরাসরি হামলা তো আছেই, তার সাথে তারা গোপনে মাইন পুঁতে রাখছে, এমনকি স্যাটেলাইট জ্যামিংও করছে। ফলে এই পথে জাহাজ চালানোটা এখন শুধু বিপজ্জনকই নয়, আর্থিকভাবেও প্রায় অসম্ভব। এর ফল যা হওয়ার তাই হচ্ছে। কয়েক ডজন বাণিজ্যিক জাহাজে হামলা করা হয়েছে, প্রাণহানি, জাহাজ ডুবি, এসব এখন নিত্য নৈমিত্তিক ঘটনা। এই পথে যান চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হওয়ার পথে। সামরিক এবং অর্থনৈতিক পরিস্থিতি যখন দিন দিন খারাপ হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই একটা কূটনৈতিক সমাধানের জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে। কিন্তু যখন সংঘাত চরমে, তখন আলোচনার পথ খুঁজে বের করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সমস্যা হল, দুই পক্ষের দাবির মধ্যে আকাশ পাতাল তফাত। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, এই একটা বিষয়ে কোনো পক্ষই চুল পরিমাণ ছাড় দিতে রাজি নয়। এই ঘটনাটা দুই পক্ষের মধ্যে গভীর অবিশ্বাস আর পরস্পর বিরোধী বক্তব্যগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। যখন একে অপরকে বিশ্বাসী করা যায় না, তখন আলোচনা এগোবে কিভাবে? এই পরিস্থিতিতে তুরস্কের মতো আঞ্চলিক শক্তিগুলো এখন এগিয়ে আসছে। তারা এমন একটা যুদ্ধের অবসান ঘটাতে চেষ্টা করছে, যা পুরো বিশ্ব অর্থনীতিকে অস্থিতিশীল করে ফেলার ক্ষমতা রাখে। এখন দেখার বিষয়, তাদের এই প্রচেষ্টা সফল হয় কিনা। শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। একদিকে সামরিক প্রস্তুতি বাড়ছে, অন্যদিকে আলোচনার পথও প্রায় বন্ধ। এমন একটা পরিস্থিতিতে একটা বড়সড় যুদ্ধ ছাড়া এই সংকটের সমাধান কি আদৌ সম্ভব? এই প্রশ্নের উত্তর হয়তো সময়ই বলে দেবে।